নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতে হিন্দু সাম্প্রদায়িকতার বিস্তারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর ভূমিকা। ভারতে হিন্দু সাম্প্রদায়িকতা বিস্তারে হিন্দু মহাসভার এক উল্লেখযোগ্য ভূমিকা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে হিন্দু মহাসভার বিস্তার ঘটানোর পেছনে মদন মোহন মালব্য সহ লালা লাজপত রায়, কেশব বলিরাম হেডগেয়ার প্রমুখের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাহলে 1915 সালে অলরেডি আমরা হিন্দু মহাসভার প্রতিষ্ঠা হয়ে গেছে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন কারা? মদন মোহন মালব্য, লালা লাজপত রায় আর কেশব বলিরাম হেডগেয়ার। আরো অন্যান্য প্রমুখজন ছিলেন। এরা তিনজন ছিলেন খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে, এই হিন্দু মহাসভার প্রভাব মূলত উত্তর ভারতে সীমাবদ্ধ থাকার জন্য সারা ভারতে যাতে হিন্দুত্ববাদ বিকশিত হয় সেই জন্য 1925 খ্রিস্টাব্দে কেশব বলিরাম হেডগেয়ার হিন্দু মহাসভা ত্যাগ করে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেন। তাহলে শুধুমাত্র উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল হিন্দু মহাসভা। দক্ষিণ ভারতে অর্থাৎ মহারাষ্ট্র যে এলাকাটা, সেই এলাকাটাই কিন্তু কোনো হিন্দুত্ববাদী সংগঠন ছিল না। সেক্ষেত্রে 1925 খ্রিস্টাব্দে কেশব বলিরাম হেডগেয়ার কি করেন? আরএসএস প্রতিষ্ঠা করেন। কোথায়? নাগপুরে, মহারাষ্ট্রের। এরপরে কি দেখো, এই আরএসএস প্রতিষ্ঠার পেছনে হেডগেয়ারের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরোধিতা করা ও মুসলিম বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করে হিন্দু সমাজের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অগ্রগতি ঘটানো। তাহলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে যে এই আরএসএস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরোধিতা করা, মুসলিম বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করা, আর কি হিন্দু সমাজে উন্নতি সাধন সকল দিক থেকে। তবে তিনি রাজনীতির চাইতে এই সংগঠনে সাংস্কৃতিক বিষয়ের উপরেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ রাজনীতিতে এটার কোনো সংগঠন ছিল না তখনও পর্যন্ত। এই সংঘের সদস্যদের হিন্দু বীর যোদ্ধাদের বিজয় কাহিনী, বিশেষত শিবাজি, রানা প্রতাপ সিংহ প্রমুখের কাহিনী শোনানো হয় এবং শত্রুর বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ করা শুরু হয়। বোঝাই যাচ্ছে এটা। দেশভক্তি, চরিত্র গঠন প্রভৃতির পাশাপাশি ব্যায়াম, লাঠি খেলা, তরোয়াল খেলা প্রভৃতির শিক্ষাদান করা হয়। বর্তমানে হয়, কিন্তু তোমরা দেখে থাকবে খাকি হাফ প্যান্ট পরে অনেকেই কিন্তু এগুলো প্র্যাকটিস করেন। যারা আরএসএস এর সদস্য হন তারা সমাজের খেয়াল রাখেন অনেক ক্ষেত্রে। 1929 সালের সময় থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দু ধর্মের আদর্শকে কঠোরভাবে অনুসরণ করে। তারা স্বাধীনতা আন্দোলনের প্রতি তেমন গুরুত্ব দেয়নি। তাই দেখা যায় এই সংঘ ভারতে ব্রিটিশের পরিবর্তে মুসলিমদের তাদের প্রধান শত্রু মনে করতে থাকে। এটা স্বাভাবিক, কারণ এখান থেকেই হিন্দু সাম্প্রদায়িকতার বিস্তার লাভ করে। কারণ তাদের প্রথম গুরুত্ব হয়ে থাকে কি? মুসলিমদের বিরোধিতা করা। 1930-এর দশকে আরএসএস এর সংগঠন নাগপুর থেকে যুক্তপ্রদেশ, অর্থাৎ যুক্তপ্রদেশ বলতে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ মিলিত যে এটা তখন ছিল, সেটা যুক্তপ্রদেশ, পাঞ্জাব ও দেশের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। 1940-এর দশকে আরএসএস পাঞ্জাব, যুক্তপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের বিভিন্ন স্থানে নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে ধর্মপ্রচার, ধর্মান্তরিতদের স্বধর্মে ফিরিয়ে আনা, হিন্দির প্রচার ও গৌরক্ষা আন্দোলন সংগঠিত করলেও জাতীয় আন্দোলনে এরা সদর্থক প্রভাব ফেলতে সক্ষম হয়নি। অর্থাৎ এরা হিন্দু ধর্মের যে সমস্ত আন্দোলন সেগুলো ঠিকই করেছে, কিন্তু ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন করে উঠতে পারেনি। মদন মোহন মালব্য, লালা লাজপত রায়ের মতো হিন্দুপন্থীরা হিন্দু মুসলমান ঐক্যের বিরোধী ছিলেন। জিন্নার ইন্ডিপেন্ডেন্ট দল স্বরাজবাদীদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেও আরএসএস পন্থীরা সেই উদ্যোগকে ছত্রভঙ্গ করে দেন। অর্থাৎ জিন্না বলতে মুসলিম লীগের যিনি নেতা ছিলেন সেই সময়কালে, তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যাতে স্বরাজবাদীদের সঙ্গে সহযোগিতা করতে, কিন্তু আরএসএস পন্থীরা কি করে? ওই উদ্যোগটাকে ছত্রভঙ্গ করে দেন। 1934 খ্রিস্টাব্দে ওয়ার্ধায় সংঘের এক কর্মশালায় গান্ধীজি উপস্থিত হওয়ার পর আরএসএস এর শাখা পুনা, লাহোর, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং হিন্দু রাষ্ট্রের স্বপ্নকে তারা তুলে ধরতে থাকে। অর্থাৎ আরএসএস এর লক্ষ্য হয়ে ওঠে হিন্দু রাষ্ট্র তৈরি করা, বর্তমানে যেটা ভারতবর্ষে চলছে। তারপরে রয়েছে জাতীয়তাবাদী দল হিসেবে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার আদর্শ তুলে ধরতে চাইলেও হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে তা কাম্য ছিল না। মুসলিম লীগ যেমন ওয়ার্ধায় মৌলিক শিক্ষা পরিকল্পনাকে হিন্দু ভাবাদর্শপূর্ণ আখ্যা দিয়েছিল, তেমনি হিন্দু মহাসভাও এই শিক্ষা পাঠ্যক্রমে উর্দু অন্তর্ভুক্তির নিন্দা করেছিল।
অর্থাৎ দুদিক থেকেই কিন্তু সাম্প্রদায়িকতাটা প্রবল পরিমাণে চলছে। অর্থাৎ মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়ে যায় 1906-তে, 1915-তে হয়ে যায় হিন্দু মহাসভা এবং 1925-এ RSS। এখান থেকে মানে দুদিক থেকেই চলছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন একদিক থেকে চলছে কংগ্রেসের হাত ধরে, আবার একদিক ধরে চলছে হিন্দু সাম্প্রদায়িকতা, অপর দিক দিয়ে চলছে মুসলিম সাম্প্রদায়িকতা। জাতীয় আন্দোলনে ধর্ম, ভাষা ও সংস্কৃতিগত বিরোধিতাকে জিইয়ে রেখে এই সাম্প্রদায়িক সংগঠনগুলি দেশভাগের পথকে প্রশস্ত করেছিল। যেটা প্রথমেই বললাম যে কংগ্রেস একদিক থেকে যেমন জাতীয় আন্দোলন শুরু করেছিল, এরা কিন্তু দেশভাগের যে পটভূমি সেটা তৈরি করেছিল এই হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ। বিনায়ক দামোদর সাভারকর ও তার রচিত এসেনশিয়াল অফ হিন্দুত্ব পুস্তিকায় হিন্দু ধর্ম ও সংস্কৃতি তার সম্পর্কে ব্যাখ্যায় ধর্মীয় সাম্প্রদায়িকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ RSS-এর যারা RSS-এর কর্মী রয়েছেন তারা কিন্তু বিনায়ক দামোদর সাভারকরের যে এসেনশিয়াল অফ হিন্দুত্ব সেটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে করেন এবং সেই হিসাবে কিন্তু কাজ করেন। 1946 সালে RSS দাঙ্গার সময়ে অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে যোগ দিয়ে দাঙ্গায় অংশগ্রহণ করেছিল। তেমনি হিন্দু মতাদর্শের প্রচার ও দাঙ্গা পীড়িত মানুষদের রক্ষার জন্য কাজ করেছিল। এটা কিন্তু RSS-এর একটা যে কোনো সংগঠনের একটা ভালো দিক থাকতে পারে, একটা খারাপ দিক থাকতে পারে। খারাপ দিকটা যেভাবে আলোচনা করা হয়, ভালো দিকটাও সেভাবে আলোচনা করতে হবে। এটা একজন ঐতিহাসিকের বা একজন ইতিহাসের ছাত্রদের পক্ষে এটাই প্রয়োজন। মানে কোনো একটার দিকে তুমি ঝুঁকে যেতে পারবে না, তোমাকে দুটা দিকেই আলোচনা করতে হবে। এদিকে RSS যেমন দাঙ্গা চালিয়েছিল, অপরদিকে কিন্তু এটা মনে রাখতে হবে যে RSS কিন্তু ওই দাঙ্গা পীড়িত মানুষদের রক্ষার জন্য কাজও করেছিল। কিন্তু RSS ভারত ছাড়ো আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। ভারত ছাড়ো আন্দোলনে RSS কোনো যোগদান করেনি। এইভাবে হিন্দু সাম্প্রদায়িকতাবাদী প্রতিষ্ঠান RSS জাতীয় আন্দোলনকে দুর্বল করে তুলেছিল। শুধু RSS নয়, মুসলিম লীগও কিন্তু জাতীয় আন্দোলনকে দুর্বল করে তুলেছিল। দুটো দিকেই আমাদের আলোচনা করতে হবে। গান্ধীজির হত্যাকাণ্ডের পর ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অর্থাৎ গান্ধীজিকে হত্যা করেছিল জানোই তোমরা 1948 সালে 30 জানুয়ারি গডসে করেছিল হত্যাটা। নাথুরাম গডসে, তিনি কিন্তু RSS-এর একজন সদস্য ছিলেন বলে এটা নিয়ে বিতর্ক থাকে অনেক সময়। তো ওই হত্যাকাণ্ডটার পরে কিন্তু এই RSS-কে ব্যান করা হয় ভারত সরকারের দ্বারা। পরে 1949 খ্রিস্টাব্দে তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সংঘের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু RSS এখনো খুব মান্য করেন, হয়তো এই জন্যই করেন, জানি না। জরুরি অবস্থার সময় এবং 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পরেও এই সংগঠন নিষিদ্ধ হয় এবং পরবর্তীতে আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবং বর্তমানে তোমরা জানোই RSS একটা খুব শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের মধ্যে, যার ভালো দিক খারাপ দিক সব দিকই রয়েছে। ইতিহাসের ছাত্রছাত্রীদের এটা আলোচনার বিষয়। তো এই RSS সম্পর্কে ভিডিওটা এখানেই শেষ করলাম। বর্তমানে RSS নিয়ে কোনো ধামাচাপা নেই এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে রয়েছে 1925 সালে RSS-এর প্রতিষ্ঠাকাল থেকে স্বাধীনতা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন, আর কমেন্ট শেয়ার যদি পারেন তো করেন। ধন্যবাদ।